হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টি প্রতি বছরই এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো যারা এই বছরে এসএসসি পরীক্ষার্থী আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। আমি যখন ক্লাস নেই কলেজে তখন ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনার এই কথাগুলো যদি রেকর্ড আকারে থাকতো তাহলে অনেক ভালো হতো। তো অনেকের রিকোয়েস্টে আমি আজকে এই ক্লাসটি নিচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার এই আজকের এই ক্লাসে থাকবে এই 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আমরা আছি প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীদের জন্য ল লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যত প্রকার আমরা স্টুডেন্ট আছি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি এমন একটি অধ্যায় যে অধ্যায় থেকে প্রত্যেকটি স্টুডেন্ট পাস করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই অধ্যায় থেকে পাস পাওয়া গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অধ্যায়টির মাধ্যমে পাসও করা যায় এবং এই অধ্যায়টির মাধ্যমে ভালোভাবে এই অধ্যায়টি করার মাধ্যমে এই অধ্যায়ের মাধ্যমে ক্লাস তোলা যায়। কি হবে? কারণ এটা এমন একটি অধ্যায়, এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে পারি তাহলে পরীক্ষার সেন্টারে 10 মিনিট লাগবেও না 10টি নাম্বার অ্যান্সার করতে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই ক্লাসটা আজকে একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায় যদি আমি পারতে যাই তাহলে এত বেশি কিছু বেসিক জানা লাগবে না। জাস্ট আমরা যে আমাদের নিচু ক্লাসে নিম্নের ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আসছি, আমরা যদি ওইগুলো একটু ভালো করে জানি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা এগুলো জানি তাহলে আমরা এই অধ্যায়টা পাবো ইনশাআল্লাহ। তো তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা মেজরিটি পার্সেন্ট ছেলেমেয়ে জানি। তো আপনারা এই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে। মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায়ের মধ্যে 2025 সালের সিলেবাসে ফিফু এবং ভারযোগ্য গড় পদ্ধতি আছে, কিন্তু আপনি যখন এডমিশন টেস্ট দিতে যাবেন তখন কিন্তু ফিফু আর ভারযোগ্য থেকে পরীক্ষা আসবে না, পুরো টপিকস থেকে কিন্তু পরীক্ষা আসবে। তো আমি যদি এডমিশন টেস্ট ভালোভাবে প্রিপারেশন নিতে চাই এই পরীক্ষার মাধ্যমে, তাহলে পুরো অধ্যায়টি নিয়ে আমি ভালোভাবে জানতে হবে। তো আমি ক্রমান্বয়ে এই মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসটি দেব, একটি ক্লাসের পরে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন। মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায়ের মধ্যে 4টি নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে ফিফু, 2 নম্বর হচ্ছে লিফু, 3 নম্বর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, 4 নম্বর হচ্ছে সাধারণ গড় পদ্ধতি। আমরা দেখি মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায়ের মধ্যে 4টি নিয়ম আছে। প্রথমত হচ্ছে একটা হচ্ছে ফিফু। ফিফু মানে কি? ফিফু মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটার বাংলা অর্থ হচ্ছে একটি ব্যবসায়ী পণ্য বিক্রি করতে গিয়ে অনেকগুলো পণ্য কিনতে হয়, আর যতবারই পণ্য কিনবে অতবার এক একটা গোডাউন তৈরি হবে। আর ওই গোডাউন থেকে আমরা যদি মনে করি যে এ বি সি ডি 4টা গোডাউন, যখন আমরা বিক্রি করবো তখন প্রথম গোডাউনটা আগে বেচবো, তারপর দ্বিতীয় গোডাউন, তারপর তৃতীয় গোডাউন। মানে হচ্ছে ফিফু মানে হচ্ছে আগে যে পণ্যটা আমি কিনবো এই পণ্যটা আগেই বিক্রি করবো। আর লিফু মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে পরের পণ্যটা আগে বিক্রি করবো। ভারযুক্ত গড় পদ্ধতি পণ্যের প্রকৃত মূল্যকে একক দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হয় ওই রেজাল্টে পণ্য বিক্রি করবে, এটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। আর সাধারণ গড় পদ্ধতি হচ্ছে একটি পণ্য বিক্রি করতে ওই পণ্যটি কয়টা পণ্যের সাথে সংযুক্ত আছে ওই পণ্যের মূল্যগুলো যোগ করে গড় দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হয় ওই রেজাল্ট দিয়ে যেটা বিক্রি করবো ওইটা হচ্ছে সাধারণ গড় পদ্ধতি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে আপনাদেরকে ফিফু নিয়ে একটি ক্লাস দিতে চাই। ক্রমান্বয়ে আমি বাকি আর 3টা ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে দেখি ফিফু নিয়ে যে ক্লাসটা কি দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ফিফু, লিফু, ভারযুক্ত গড় পদ্ধতি এবং সাধারণ গড় পদ্ধতি, এই 4টা নিয়মের মধ্যে প্রত্যেকটা নিয়মের ঘরই মানে ঘরের কোনো পার্থক্য নাই। তো আমরা যদি একটি ঘরে ভালো করে শিখতে পারি
চারটা অঙ্কই পারবো আশা করি। আমরা একটু লক্ষ্য করি, এই আমাদের প্রত্যেকের এটা হচ্ছে খাতাটা, এটা হচ্ছে খাতা। তো খাতাটা নেওয়ার পরে আমরা এটা এখানে একটা দাগ দেবো, তারপর এখানে আরেকটা দাগ দেবো। এই দুইটা ঘর আমরা করলাম। প্রথমে তারিখ, তারপর হচ্ছে বিবরণ। এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা ভাগ করবো, এই ঘরটাকে আমরা ভাগ করবো। এই ঘরটাকে আবার তিনটা অংশ ভাগ করবো। তিনটা অংশ বলতে এরকম একটা, দুইটা, তিনটা। এই প্রত্যেকটা ঘরকে আবার তিনটা দিতে ভাগ করবো। কি হবে? যেমন একক, দর, মূল্য। এটা হচ্ছে একক, দর, মূল্য। এটা হচ্ছে একক, দর, মূল্য। এই ঘরের নাম হচ্ছে তারিখ, এই ঘরের নাম হচ্ছে বিবরণ, এটার নাম হচ্ছে গ্রহণ, এটার নাম হচ্ছে প্রদান, আর এটার নাম হচ্ছে উদ্বৃত্ত। আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে আমাদের যে ঘরটি এখানে করা হয়েছে, এই ঘরটা চারটা নিয়ম ঘরে এক থাকে। এখানে হচ্ছে এটার নাম হচ্ছে একক, দর, মূল্য। প্রত্যেকটা এরকম একক, দর, মূল্য। এটা হচ্ছে একক, দর, মূল্য। আমরা দেখবো ফিফু, ফিফু পদ্ধতিতে মাপ প্রস্তুত। আচ্ছা, প্রত্যেকটা অঙ্ক সাত থাকবে। এটা মনে করি 2017, মাসটা হচ্ছে জুন মাস, 1 তারিখ। আমি একটা খসড়া এখানে কোনো উদ্যোগ দিতেছি যে প্রারম্ভিক মজুদ 50 একক প্রতি কেজি 15 টাকা ধরে। আমরা যে কোনো অঙ্ক করি না কেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই ফিফুলিফু অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের মধ্যে, প্রত্যেকটা নিয়মের প্রত্যেকটা অঙ্কে এই প্রারম্ভিক মজুদ থাকবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদের মানে হচ্ছে কি, এই পণ্যটা নিয়ে আমি ব্যবসাটা আরম্ভ করছি। তাহলে এর আগে একটু দেখে নেই এই ঘরের বিবরণটা। এটা হচ্ছে গ্রহণ, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে উদ্বৃত্ত। গ্রহণের ঘরে কোন কোন দফাগুলো বসে আগে আমরা জানতে হবে। এক কথায়, একটি প্রতিষ্ঠানে যেই কারণে মজুদের পরিমাণ বাড়বে, ওই কারণগুলো গ্রহণের ঘরে বলবে। এবার কারণগুলো কি হতে পারে? যেমন ক্রয়ের কারণে মজুদের পরিমাণ বাড়তে পারে ক্রয়, আগমন, প্রাপ্তি, গ্রহণ, তারপর বিক্রয়, ফেরত। এই দফাগুলোর কারণে মজুদের পরিমাণ বাড়ে, গ্রহণের পরিমাণ বাড়ে। এই দফাগুলো গ্রহণের পরিমাণ বাড়ে। আর প্রদানের করে কোন দফাগুলো করবে? প্রদানের করে করবে যেমন বিক্রয়, নির্গমন, তারপর হচ্ছে কি প্রদান, ইস্যু, বিক্রয়, তারপর ক্রয়, ফেরত, বিনষ্ট, তারপর হচ্ছে যে কোনো পরিবর্তিত নষ্ট, যেগুলো এই দফাগুলো করবে বিক্রয়ের ঘরে। আর উদ্বৃত্তের ঘরে কোন দফাগুলো বসে? উদ্বৃত্তের ঘরে হচ্ছে যেমন আমি ক্রয় করে বিক্রয় করে যেটা থাকবে, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে ব্যবসায় মজুদ যেটা থাকে, ওইটা হচ্ছে উদ্বৃত্তের ঘরে আমরা বসাবো। আচ্ছা, এবার দেখি আমরা অঙ্কে চলে যাই। সবাই একটু মজুদ দেবেন যে প্রারম্ভিক মজুদ 50 একক। তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুদ, তাহলে প্রারম্ভিক মজুদরা সব সময় উদ্বৃত্তের ঘরে বসবে। তাহলে প্রারম্ভিক মজুদ 50 একক 15 টাকা করে 750, মানে 50 কে 15 টাকা গুণ 750, 1 তারিখ শেষ। 1 তারিখ আমরা যোগ বিয়োগ গুণ কিছুই করি না, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা আমার ক্লাসটি দেখতেছেন সকল কাছে এটা আহ্বান থাকবে, যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। 1 তারিখ শেষ। এবার আসেন না 21 তারিখ, সরি 10 তারিখ। 10 তারিখে পণ্য ক্রয়, পণ্য ক্রয় মানে ক্রয় প্রতি কেজি 16 টাকা ধরে 350 কেজি। তাহলে 350 একক 16 টাকা ধরে, তাহলে 350 কে আমরা 16 দ্বারা গুণ দেব, হলো 5600, 5600। লেনদেন করা শেষ। এবং উদ্বৃত্তের ঘরে, উদ্বৃত্তের ঘরে গিয়ে দেখবো আমরা যে 50 একক নিয়ে ব্যবসা শুরু করছিলাম, এটা এখন বিক্রি হয়েছে? হয় নাই। এটা নিচে নামায় আনবো। তাহলে নিচে 50 একক নেমে আসবে, 50 একক 15 টাকা করে 750। আবার কিনছি 350, মানে এটা পৃথকভাবে দেখাতে হবে। 350 16 টাকা করে 5600। আপনি একটু খেয়াল করবেন
আমি 1 তারিখ এবং 10 তারিখ আমি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করিনি, জাস্ট গুণ করছি একটু, মানে তেমন পেজে কোনো কিছুই আমি লিখিনি। এখন 10 তারিখ এসে দুইটা গুণন তৈরি হয়েছে, প্রথম গুণনে 50, দ্বিতীয় গুণনে 350। আচ্ছা, এবার আসে 21 তারিখ। 21 তারিখে ইস্যু আছে একটা এন্ট্রি, ইস্যু হচ্ছে 300 কেজি। ইস্যু 300 কেজি মানে হচ্ছে আমরা 300 কেজি বিক্রি করব। এই লাইনটা যারা বুঝবেন তারা ফিফো অঙ্ক শেষ। এই আমি আবার বলি, এই লাইনটা যারা বুঝবেন তারা ফিফো অঙ্ক শেষ। কেমন? আমরা এখন বেচবো 300 কেজি, এখন আমি ব্যাগ বিক্রি করব কোন পদ্ধতিতে? এটা হচ্ছে ফিফো, ফিফো পদ্ধতিতে। তাহলে ফিফো মানে কি? আগের গুণনের পণ্য আগে বিক্রি করব। তাইলে 300 কেজিতে বিক্রি করব, তাহলে আমার গুণনের মান দুইটা গুণন, প্রথম গুণনে 50 আর দ্বিতীয় গুণনে 350। তাহলে 300 বিক্রি করব, তার মানে আগের গুণনের আগে বিক্রি করে দেই। আর বিক্রি করার ক্ষেত্রে যেই দামে পণ্যটা বিক্রি করব ওই দামেই, না সরি, যেই দামে পণ্যটা কিনে আনছিলাম ওই দামে বিক্রি করব। তাইলে আমরা 50 বিক্রি করে দিই, 50 15 টাকা করে 750। এখন 300 বেজে বিক্রি করা হচ্ছে, বাকি আছে আর 250। তাহলে 250 বেচবো। প্রথম গুণনের মাল শেষ, মানে প্রথম গুণনের 50 বিক্রি করে দিচ্ছি, দ্বিতীয় গুণন ছিল 350, 350 থেকে 250 বিক্রি করবো। কত টাকা করে? 16 টাকা করে। 250 কে 16 টাকা গুণ দেবো, হবে 4000। একটু খেয়াল করেন, প্রথম গুণনের মাল তো শেষ, বিক্রি করে দিচ্ছি, দ্বিতীয় গুণনের 350, 250 বিক্রি করে দিচ্ছি, 350 থেকে 250 চলে গেলে থাকে 100, 100 থাকে 16 টাকা করে, এই যে 1600, মানে 100 টাকা। এটা সবাই বুঝতে পারছেন? সবাই ঠিক আছে, ধন্যবাদ। 21 তারিখে পরে আবার আছে 26 তারিখ। এই দেখেন 26 তারিখ, 26 তারিখ হচ্ছে ক্রয় 250 কেজি 17 টাকা ধরে, 250 কেজি 17 টাকা ধরে। একটু দেখেন সবাই, ক্রয় হচ্ছে 250 কেজি, তাই আমরা এখানে বিবরণ হলো ক্রয় 250 17 টাকা ধরে। 250 কে আমরা 17 দ্বারা গুণ দেব, 250 কে 17 দ্বারা গুণ দেব 4250, 4250। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করবেন, 21 তারিখে পণ্য বিক্রি করার পরে আমার উদ্বৃত্তের ঘরে মাত্র 100 পণ্য আছে। এই 100 পণ্যটা দ্বিতীয় গুণনটা। এখন দ্বিতীয়টা 100 পণ্য থাকা সত্ত্বেও আবার আমরা পণ্য ক্রয় করে আনছি, কত আনছি? 250। তাহলে উদ্বৃত্ত করে আবার দেখাই দেবেন, তাহলে 100 নিচেটা নেমে আসবে। এই 100 পণ্য রয়ে গেছে 16 টাকা করে, 1600। আবার 250, তাহলে যতবার পণ্য কিনবো অতবার গুণন তৈরি হবে। 250 কিনছি 17 টাকা করে, 4250। অর্থাৎ মানে বিক্রি করার ক্ষেত্রে একটু ঝামেলা হয় আর কি, কিভাবে বিক্রি করবো। এবার দেখি 26 তারিখের পর হচ্ছে 30 তারিখ। 30 তারিখ হচ্ছে ইস্যু 275 কেজি। ইস্যু মানে কি? বিক্রয়, মানে এটা আমরা প্রদান করে বলবো। তাহলে হচ্ছে 31 তারিখ, সরি 30 তারিখ, এটা হচ্ছে ইস্যু। ইস্যু মানে কি? বিক্রয়। এবার বেচবো 275। তাহলে 275 যে বেচবো কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতিতে। ফিফো মানে কি? আগের গুণনের পণ্য আগে বিক্রি করবো। তাহলে আমার গুণন দুইটা, প্রথম গুণন করা আছে 100, দ্বিতীয় গুণনে 250, তাহলে বেচবো 275। তাহলে প্রথম গুণন আগে বিক্রি করে দেই, তাহলে প্রথম গুণন আছে 100, 16 টাকা করে 1600। তাহলে বেচা বাকি আছে 175, 175 বেচবো 17 টাকা করে। তাহলে 175 কে আমি 17 টাকা গুণ দেব, 2975, 2975। তাহলে 275 ইউনিট বিক্রি করতে গেলে প্রথম গুণন 100 শেষ, দ্বিতীয় গুণন ছিল 250, 250 থেকে 175 বিক্রি করে দিলাম, আর থাকে শুধু 75, শুধু 75, 17 টাকা করে 1275। অনেক স্টুডেন্ট কি করে এই জায়গায় ক্লোজ করে দেয়, অঙ্ক কিন্তু শেষ। আমাদের অঙ্ক শেষ, এখানে আমরা দাগ দেব।
এইটা দেখার পরে মানে এটা করার পরে দুটো এন্ট্রি লেখা হবে, ইস্যুকৃত মালের পরিমাণ। ইস্যুকৃত মালের পরিমাণ মানে হচ্ছে এই যে প্রদানের যে মূল্যগুলো আছে এগুলো জাস্ট যোগ করে দেবো, 750 যোগ 4000 যোগ 1600 যোগ 2975 সবগুলো যোগ করে ক্লোজ করে দেবো। আরেকটা লিখবো সমাপনী, সমাপনী মানের পরিমাণ 75 ইউনিট আছে 17 টাকা করে 1275, এই জন্য শেষ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা যারা আমার এই ক্লাস দেখছেন, যদি কারো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমি আবার বলতেছি, আপনারা মার্ক করে অথবা স্ক্রিনশট দিয়ে আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি আবারও সমাধান করার চেষ্টা করব। আমি আবারও বলি, ফিফু লিফু ভাগযুক্ত গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতি, চারটা নিয়মের মধ্যে 4টা ঘরের ক্যাটাগরি। তার মধ্যে ফিফু মান হচ্ছে আগের পণ্য আগে বিক্রি করবে, আর লিফু মান হচ্ছে পরের পণ্য আগে বিক্রি করবে। ভাগযুক্ত সাধারণ গড় পদ্ধতি এগুলো তো আমরা বলছি ইনশাআল্লাহ। এই ক্লাসটি আমরা আজকে ফিফু নিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে আগামী ক্লাসে আমরা লিফু দেব, পরবর্তী ক্লাসে ভাগযুক্ত গড় পদ্ধতি দেব। যদি কেউ ক্লাসটি না বুঝে থাকেন সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং শিক্ষার্থীর স্বার্থে, শিক্ষার্থীর প্রয়োজনে সকলের কাছে একটা আহ্বান থাকবে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনি যে ডিপার্টমেন্টে হন না কেন, আপনি যদি ক্লাসটি শেয়ার করে দেন তাহলে অন্য একটা স্টুডেন্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আবারও এই সম্পূর্ণ ক্লাসে নিয়ে একটু বলি, প্রারম্ভিক মজুদ প্রত্যেকটা অঙ্কে থাকে, আর প্রারম্ভিক মজুদের কথাটা, প্রারম্ভিক মজুদের এন্ট্রিটা সবসময় উদ্বৃত্তের ঘরে বসবে, ঠিক আছে? তারপরে ক্রয় করলে গ্রহণের ঘর, ক্রয়, আগমন, প্রাপ্তি, বিক্রয়, ফেরত, এগুলো গ্রহণের ঘরে বসে। আর ইস্যু ঘর কোনগুলো? যেমন বিক্রয়, ইস্যু, প্রদান, নির্গমন, ক্রয়, ফেরত, এগুলো ইস্যু ঘরে পড়বে। ক্যালকুলেট করার পরে যে রেজাল্ট হয় এটা হচ্ছে এটা। অনেক শিক্ষার্থীরা যে ভুলটা করে এখানে ক্লোজ দিয়ে দেবে, না আমরা এখানে ক্লোজ দেবো না, এটা হচ্ছে নিচে যে দুটো লাইন লিখবো, ইস্যুকৃত মালের পরিমাণ, সমাপনী মালের পরিমাণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দীর্ঘদিন পরে আবারও আবার অনলাইন ক্লাসে ফিরে আসছি। আশা করছি ক্রমান্বয়ে কয়েকটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, আমাদের অত্র সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সবাই শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন, সেভ করে রাখবেন, না বুঝলে অবশ্যই কল করবেন। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।